নমস্কার, আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। স্ট্রেস অফ মাইন্ড নিয়ে যেটা আমি বলতে শুরু করেছি, আজকে তার পঞ্চম পর্ব। আসলে মানুষকে আমরা যেমন ভাবি, মাইন্ড মানে মাইন্ড, বডি অ্যান্ড ভাইটাল ফোর্স, সিমিলারলি অন্যভাবেও ভাবা যায়। মাইন্ড মানে একটা ফিজিওলজিক্যাল ম্যান মানে ফিজিওলজিক্যাল ম্যান প্লাস তার কর্ম। কারণ মানুষ তার কর্ম নিয়েই বেঁচে থাকে। এই ফিজিওলজিক্যাল যে বডি, স্ট্রাকচারাল বডি, এটা সেট হয়ে যায়, কিন্তু কর্মটা পড়ে থাকে। কর্ম নিয়েই মানুষ বাঁচে। যেমন রাস্তা দিয়ে হয়তো কমলদা যাচ্ছে, তো কমলদাকে যেমন দেখে চিনতে পারি, তার এরকম সে চেহারা, ওই রকম তার রং, এই ধরনের জামা প্যান্ট পরে, ইত্যাদি ইত্যাদি। সঙ্গে সঙ্গে এটাও বলা হয় কমলদা না ভালো ফুটবল প্লেয়ার, কিংবা ওই হরিদা ভালো ক্রিকেট প্লেয়ার, অমুক যাচ্ছে ওই স্কুলের মাস্টারমশাই। এই যে তার পরিচয়, এই পরিচয়ের সত্তাটা দিয়ে মানুষকে বিচার করা হয়। এই যে তাহলে ফিজিওলজিক্যালি একটা মানুষের বিকশিত হওয়ার জন্য যেমন কী লাগে, তার হরমোনাল সিস্টেমটা প্রপারলি সার্ভিস দেওয়া দরকার, অর্থাৎ এন্ডোক্রিনোলজিক্যাল ফাংশন নর্মাল হওয়া দরকার। তাহলে তার ফিজিওলজিক্যাল বডি, ফিজিওলজিক্যালি তার বিকাশটা ঠিকঠাকভাবে হয়। তেমনি একটা মানুষকে আমরা যদি বিচার করতে যাই তার কর্ম দিয়ে, তাহলে সে তার কর্মের অর্থাৎ সামাজিক পজিশনের উপরে তার অস্তিত্ব রক্ষা করে। যেমন ও মাস্টারমশাই, ও ভালো ফুটবল খেলে, ও যেমন ভালো ক্রিকেট খেলে, ও মানুষটি স্কুলে কলেজের প্রফেসর, ওই ভদ্রলোক ডাক্তারবাবু, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তাহলে এইগুলো করার জন্য কি দরকার মানুষের এই যে ভাবনা, বিশেষভাবে নিজেকে নিজত্ব, নিজের যে আইডেন্টিটি বানানোর জন্য মানুষকে ভাবনা চিন্তা করতে হয়, এবং তার পিছনে যে ফ্যাক্টরটা থাকে, দ্যাট ইজ অ্যাম্বিশান। অর্থাৎ মানুষকে অ্যাম্বিশাস হতে হয়, এবং সেই অ্যাম্বিশানকে পূরণ করার জন্য তাকে সার্ভিস দিতে হয়, সেই ডিটারমিনেশন থাকতে হয়, সেই ডেডিকেশন থাকতে হয়। এবং এই ডেডিকেশন, অ্যাম্বিশান, ডেডিকেশন, এই ক্ষেত্রেই যদি কোথাও স্ট্রেস হয়ে যায়, তাহলে তার হরমোনাল সিস্টেমে ডিস্টারবেন্স এসে যেতে পারে। তেমনই একটা ঘটনা, একটা কেস দিয়ে আজকে বলবো, যেটা দিয়ে এবং বোঝা যায় যে যে সাধারণ ব্যাপারগুলোর মনের মধ্যে যে স্ট্রেস তৈরি করেছে, তার থেকে যেমন অসুস্থ হয়ে গেছে, তেমনি সেই জায়গা থেকে রুব্রিক ধরে তাকে ওষুধ দিয়ে সে পুরো সুস্থও হয়ে যাচ্ছে। তেমনই একটা উদাহরণ আজকে দেব। তাহলে শুরু করা যাক। বছর 21-22-এর এক মেয়ে তার মার সাথে এলো সকালবেলা। সে আমার কোনো একটা পেশেন্টের রেফারেন্সেই এসছে। তো বললাম বসো। বলছি কী ব্যাপার? বলছে আমার পিরিয়ডের ফ্লোটা ডে বাই ডে কমছে, এখন এমন জায়গায় চলে এসছে যেন প্রায় হয়ই না, একটুখানি কোনো মাসে হয়, কোনো মাসে হয়ও না।
এর জন্য কী করেছো? বলে আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি, গাইনির সাথে। বলছে তোমার তো হরমোন কমে যাচ্ছে, তো হরমোনের ট্যাবলেট খেতে হবে। ও ভাবছে যে হরমোনের ট্যাবলেট খেলে যতক্ষণ খাবো ততক্ষণ হবে, তো কী লাভ আছে? সেই জন্য ও সিস্টেমটাকে ঠিক করার জন্য বলছে যে এতে তো সিস্টেমটা ঠিক হবে না, হরমোনের ফ্লোটা যাতে আবার নর্মাল হয় সেই সিস্টেমটাকে ঠিক করার জন্য আমি আপনার কাছে এসেছি। ভালো কথা। তখন তার সাথে কথা বলা শুরু হলো। বলছি শোনো, তোমার অতীত থেকে শুরু করে নিজের জীবনের গল্পটা একটু বলো। তখন সে বলতে শুরু করলো নানা কথা। যার থেকে কতগুলো সাধারণ কথা উঠে এলো, যেমন সে অনেস্ট, সহজে মাথা নত করতে চায় না, যাকে তাকে বিশ্বাস করতে পারে না। কেন? আমি জিজ্ঞেস করলাম কেন? বলছে যে এই দেখেন না আশেপাশে এখনকার কেউ কি ঠিকঠাক আছে? সবই তো দেখি উল্টোপাল্টা, সবই তো, কেউ তো ভালো বলে আমার মনে হয় না। কোথায় যে কে কাকে কখন ফাঁসিয়ে দেবে এটাও তো বুঝতে পারি না। অর্থাৎ ও কেউকেই বিশ্বাস করতে পারে না, ফলে ও বেশি কথাবার্তাও সবার সঙ্গে বলে না। এমনকি ওর কোনো কথাবার্তা থাকলে মনের মধ্যে কিছু উদয় হলে অনেকে বন্ধুবান্ধবকে বলে, ও কেউকে কিছু বলে না। কখন মাকে একটু বলে, নাহলে কিচ্ছু না, একদম চুপচাপ। এইভাবে ওর বন্ধুবান্ধবও করে গেছে। ওই একজন দুজনের সঙ্গেও হয়তো সম্পর্ক নেই, ব্যাপারটা অনেকটা এই রকম। বাড়িতেই থাকে, পড়াশুনো করে, পড়াশোনা ভালো, রেজাল্ট ভালো, ইংলিশ অনার্স নিয়ে পড়ছে, সেখানেও রেজাল্ট ভালো, এইভাবে চলছে। তখন ওকে বলা হলো তুমি কি করো, কি ভাবো, বা তোমার অ্যাম্বিশন কিছু আছে কিনা? তখন বলছে করোনার সময় বাবার চাকরিটা চলে গেল, সেই যে দুরবস্থা, একদিকে করোনার অবস্থা, তারপরে চাকরি নেই, সেই অবস্থাটায় আমরা তিনজন মানুষ, এক মেয়ে, দুই মা বাবা, সেটা খুব ফিল করেছে। সেই দুরবস্থাটা থেকে ও সবসময় ভাবে এর থেকে বেরোতে হবে। যদিও পরবর্তী ক্ষেত্রে বাবা একটা চাকরি পেয়েছে খুব অল্প মাইনে, কোনো ক্রমে দিনটা কাটে, কোনো ক্রমে দিনটা চলে এইভাবে। সেই ক্ষেত্রে এর মনের মধ্যে তখন ভাবছে যে বাবা মা আমার জন্য এত কিছু করেছে, তার জন্য আমারও তো কিছু করা উচিত। এত কষ্ট করে, তাদের তো রিলিফ দিতে হবে, তাদের তো একটু শান্তি দিতে হবে। এই ভাবনাটা যেমন আছে, তেমনি নিজের একটা আইডেন্টি করে কিছু একটা করতে হবে। সেই জন্যই সে পড়াশুনো করে ঠিকঠাকভাবে, এবং ভবিষ্যতে কিছু একটা করতে হবে। কী করতে হবে? আমি বললাম, কি তোমার টাকা চাই, না মান সম্মান চাই, না সামাজিক প্রতিষ্ঠা চাই? না, ওইভাবে আমি ভাবিনি। কিছু একটা করতে হবে, যাতে করে সেই কিছু একটা করলে, সে যে কোনো চাকরি বাকরি কিছু একটা করলে তো পয়সা আসবেই। আমি সেই অবস্থাটা আনতে চাইছি, যাতে মা বাবার কষ্টটাও লাঘব হয়, আমার আইডেন্টিটাও তৈরি হয়। বলতে বলতে বলছে এই যে দুরবস্থা গেছে, আমি কখনো এমন কিছু করিনি যাতে মাথা নত হবে আমার বা বাবা মায়ের। কোথাও এমন কিছু করিনি যে ধার বাকি করে দিতে পারবো না এমন পরিস্থিতি। অর্থাৎ বোঝা গেল ও অনেস্ট, ও সবাইকে সব কথা বলে না, অর্থাৎ রিজার্ভ। আমাকে কথা বলতে বলতেই বলছে এই কথাগুলো কিন্তু আমি কেউ কখনো বলি না। এখন ট্রিটমেন্টের স্বার্থে বলছি। অর্থাৎ ও
ওর রিজার্ভ, ওর ডিগনিটি আছে। এবার বলছে কি, ও একটা অ্যাম্বিশান আছে। কি অ্যাম্বিশান? কিছু একটা করতে হবে, এবং সেই জন্য ও পড়াশুনো করছে এবং বিভিন্ন পরীক্ষা দেওয়ার জন্য চিন্তাভাবনা করছে। অর্থাৎ মাইন্ডটা কম্পিটিটিভ স্তরে রেখেছে। এটাই এর বক্তব্য। তার মধ্যে বলছে কি, যে আমি কেউকে বিশ্বাস করতে পারি না, ফলে কোনো কিছু একটা ভাবলে ওই যে লোককে বলতে পারবো না, বলি না। একবার কিছু বলতে পারবো, 7 বার ভাবি। কখনো সখনো ওই ভেবেই যাই, আর কিছু করাই হয় না, বলাই হয় না কেউকে। কারণ এক হচ্ছে মানুষের, এখনকার লোকজন ভালো না, তাকে বলাই যায় না সব কিছু। কখন কে ফাঁসিয়ে দেয় তার ঠিক নেই, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো ভালো। এইবার বলতে বলছে, তাহলে এখান থেকে আমি রুব্রিক খুঁজছি। কি রুব্রিক? বলছে অ্যাম্বিশন ইনক্রিজড কম্পিটিটিভ, একটা ফার্স্ট রুব্রিক নেওয়া হলো। অর্থাৎ ও একটা কম্পিটিটিভ মেন্টালিটি এসছে, পরীক্ষা দিয়ে কিছু একটা চাকরি বাকরি কিছু একটা করতে হবে। কীরকম মানুষ? বলছে ওই যে করোনার সময় দুরবস্থা, তাহলে এখান থেকে একটা রুব্রিক নেওয়া হলো, ডুয়েলস পাস্ট ডিসএগ্রিয়েবল অ্যাপিয়ারেন্সেস। থার্ড পয়েন্ট হচ্ছে, যেটা ধরা হলো, অ্যাংজাইটি, কনসায়েন্স অ্যাংজাইটি। ওই যে বাবা মা যে কষ্ট করে আমাকে এখন করছে, এইটার থেকে ওদের একটু রেহাই দিতে হবে। অর্থাৎ আমার সেই ক্ষেত্রে তাদের একটু দায়িত্ব আমাকে নিতেই হবে, কারণ তাদের কষ্টটা লাঘব করতে হবে। অর্থাৎ অ্যাংজাইটি, কনসায়েন্স অ্যাংজাইটি। বলছে কি, কেউকে সহজে বিশ্বাস করতে পারে না। বলছে না যে পরিস্থিতি দেখছেন না, কেউকে বিশ্বাস করা যায়। অর্থাৎ ফিয়ার বিট্রেড অফ বিইং, এই রুব্রিকটাও নিলাম। তারপরে কি বলছে, আমি যেমন মিথ্যের মধ্যে থাকি না, ধার দেনা খাই না, অর্থাৎ অনেস্ট। আবার সেই সাথে বলছে কোনো অন্যায় আমি সহ্য করতে পারি না, অর্থাৎ ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট, এটাও নেওয়া হলো। তারপর তুমি কি করো সকাল থেকে? বলে সকাল থেকে উঠে পুজো না করে কিছুই করি না। পুজো করে তারপর পড়াশুনো শুরু করে তারপর অন্য কাজ করি। অর্থাৎ পুজো না করে ও কিছুই করে না। সেই জন্য এখানে একটা রুব্রিক নেওয়া হলো, রিলিজিয়াস অ্যাফেকশন টু অকুপাইড উইথ রিলিজিয়ান্স। তারপর মেন্টালিটিটা বোঝার জন্য বলছে আমি এমন কিছু কখনো করব না যাতে কেউ কোনো কথা বলতে পারে। অর্থাৎ কেউ কিছু বললে কি হয়, বলছে কেউ কিছু বললে ওটা আমার লেগে যায়, আমার ভালো লাগে না। লোকে আমাকে নিয়ে মন্তব্য করবে, আমাকে নিয়ে কথা বলবে, ভালো মন্দ কথা বলবে, এটা আমার সহ্য করতে পারি না, এটা আমার ভালো লাগে না। অর্থাৎ সেন্সিটিভ ওপিনিয়ন অফ আদার্স। এইসব রুব্রিকগুলো আগে ডিগনিফাইড ধরে নিয়েছি। এইসব রুব্রিকগুলো নিয়ে একে ওষুধ দেওয়া হলো নেট্রামিওর 200, একটা ডোজ, একটা পুরিয়া, সঙ্গে রুব্রাম দেওয়া হয়েছে। এবং মজার বিষয়, একটা ডোজ খেয়ে পরের দিন আমাকে ফোন করতে বলেছি। আমি শুধু জিজ্ঞেস করলাম তোমার ঘুমটা কীরকম হলো। ঠিক আছে, ঘুমটা কিন্তু ভালো হচ্ছে। ঠিক আছে। এরপর আমি বলছি ঠিক আছে, নেক্সট পিরিয়ড হলে আমাকে ফোন করবে। এর মধ্যে ওই যে একটা কথা বলেছে না, যে আমি কেউ কিছু বলতে ভরসা পাই না, কিছু মাথায় উদয় হলে শুধু ভেবেই যাই
একবার যা 7 বার ভাবতেই থাকি, বলবো বলবো, যাব, করবো কি করবো না ইত্যাদি ব্যাপারগুলো, অর্থাৎ কনফিডেন্স, ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স, সেই রুব্রিকটাও নেওয়া হলো। এই রুব্রিকগুলো নিয়ে ওষুধ আসলো নেট্রামিওর। নেট্রামিওর একটা ডোজ দিয়ে যখন 3-20 বাদে ওর পিরিয়ড হলো, সে পিরিয়ড কিন্তু 3 দিন পুরো ফ্লো হয়েছে। বলছে আমার মেজাজটাও এখন অনেকটা ভালো হয়েছে। অর্থাৎ বলে ফেললো যে হরমোনও ঠিক হয় এত তাড়াতাড়ি আপনাদের ওষুধে, যে দেখো আর কি হয়। এই হচ্ছে হোমিওপ্যাথির ম্যাজিক। অর্থাৎ একটা ডোজ নেট্রামিওর তার হরমোনাল ফ্লোটাকে প্রায় নর্মাল করে ফেলেছে। তাকে এবার রুব্রাম দেওয়া হলো, বলে এবার ওয়েট করো, নেক্সট পিরিয়ডটা দেখে তারপর আবার চিন্তাভাবনা করা হবে, এই বলে তাকে পাঠিয়ে দেওয়া হলো। নেক্সট পিরিয়ডটায় ফ্লো হয়েছে 4 দিন। এই হচ্ছে নেট্রামিওরের এফেক্ট। এবং তাহলে কী হয়েছে, যেখানে ডাক্তারবাবু বললেন যে হরমোনাল ট্যাবলেট খেতে হবে, তাহলে উইদাউট হরমোনাল ট্যাবলেট আবার হরমোনটা ফ্লোটা শুরু হয়েছে নিশ্চয়ই, সেই জন্যই ফ্লোটা আবার ঠিক হয়েছে। এটা যেমন সত্যি, তেমনি কতগুলো এর মধ্যে স্ট্রেসটা কোথায়? ওই যে করোনার সময় দুরবস্থা, বাবার চাকরি চলে যাওয়া, সেইটা মনে চাপ তৈরি করেছে। তার থেকে উতরানোর জন্য কি করতে হবে? ওকে কিছু একটা করতে হবে। বাবার যে কষ্ট, তাকে রেহাই দেওয়ার জন্য ভাবতে হবে কিছু। ওই যে অ্যাংজাইটি, ওই যে কিছু একটা চাকরি বাকরি কিছু করতে হবে, ওই যে কম্পিটিটিভ মেন্টালিটি। অথচ কেউ কিছু বলার ভরসা পায় না, কারণ লোকজন তো ভালো না, কে কোথায় কী ভাবে নেবে বলা যায় না। এই মানসিকতাগুলোকে ওর মনের মধ্যে একটা চাপ সর্বত্র করে রাখত, যে চাপ ওর হরমোনাল সিস্টেমকে ডিস্টার্ব করে দিয়েছে, তাই এই অবস্থা। আর সেইটাই এইখান থেকেই ধরে ধরে যখন রুব্রিক খোঁজা হলো এবং সেই অনুযায়ী ওষুধ প্রয়োগ হলো, তখন কীরকম মজার এফেক্ট, এই কথাটা বলার জন্যই আজকের এই কেসটা প্রেজেন্ট করলাম।